নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই এই ভিডিওটি করা। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওগুলো করে থাকি সেটা মূলত আপনাদের কাছ থেকে আমি যেরকম প্রশ্ন পাই, যে বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করেন, সেই বিষয়গুলোকে নিয়ে আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া হয় আমার যে টিম রয়েছে। আর তার সাথে সাথে অনেক সময় আমরা ইউটিউব বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন লাইভ বা এগুলোর মাধ্যমেও কিছু অ্যাওয়ারনেস বলুন বা আপনাদের মনের যে প্রশ্নগুলো রয়েছে, মনের কথা নিয়ে, মনের অসুবিধাগুলো নিয়ে, সেটা জানানোর চেষ্টা করি। তো আজকে একটি বিষয় অনেক সময় অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন বা আমার পেশেন্টসরাও এটা বলে থাকেন যে মিউজিক থেরাপি কতটা আমাদের ক্লিনিক্যাল ডিপ্রেশনস, অবসাদ, বিষণ্ণতায় হেল্পফুল হতে পারে। আমি দীর্ঘদিন ধরে ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করার সাথে সাথে মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি এগুলো নিয়ে কাজ করি। যারা আমার কাজের সাথে পরিচিত জানেন তারা। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই মিউজিক থেরাপি একটা বিশেষ ভূমিকা রয়েছে এই অবসাদ, বিষণ্ণতা। মিউজিক থেরাপি শুধুমাত্র ক্লিনিক্যাল ডিপ্রেশনসেই যে হেল্পফুল তা নয়, অন্য অনেক মানসিক অসুবিধা, ট্রমা, অ্যাংজাইটি, স্ট্রেস অ্যান্ড আরও অনেক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, নিউরোসাইকোলজিক্যাল সাইকিয়াট্রিক প্রবলেম, এগুলোতে কিন্তু যথেষ্ট হেল্পফুল হয় মিউজিক থেরাপি। তো আজকে শুধুমাত্র এই অবসাদ, বিষণ্ণতাতে মিউজিক থেরাপি কীভাবে কাজে লাগতে পারে সে নিয়ে একটু আপনাদের বলছি। পরবর্তীকালে এটাকে নিয়েও একটু লাইভ অনুষ্ঠান বা আর একটু অন্যান্য বিষয়, মানে শুধু অবসাদ নয়, আরও অন্য মানসিক অসুবিধাগুলোতেও মিউজিক থেরাপি কীভাবে হেল্পফুল হয় সেটা নিয়ে কোনো বিস্তারিত ভিডিও করার ইচ্ছে রইল। আজকে একেবারেই ক্লিনিক্যালি কাজ করতে করতে জাস্ট অনেক দিন ধরে অনেক প্রশ্ন পাচ্ছি, কিছু সিরিয়াস প্রশ্ন এসেছে, সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। যেটা হচ্ছে কি, যে দেখুন, অবসাদ কতটা কোন পর্যায়ে আছে সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে আপনার যদি ডিপ্রেশনস অনেকটা গভীর হয় তাহলে শুধুমাত্র মিউজিক থেরাপিতে সেটি কিন্তু সারবে না। এটা প্রথম কথা। দেখুন, মিউজিক থেরাপি অবশ্যই একটি একটা ইম্পর্টেন্ট থেরাপি, কিন্তু সেটা মানেই যে শুধু গান শোনা তাও না, বা আমাকে সাংঘাতিক ভালো গান জানতে হবে একজন পেশেন্টকে তাও নয়। কিন্তু মিউজিক থেরাপিটা প্রপার থেরাপিস্টের কাছে নিতে হবে, তারও একটা থেরাপিউটিক মেথোডোলজি রয়েছে, একটা ক্লিনিক্যাল মেথোডোলজি রয়েছে মিউজিক থেরাপি। মানে মিউজিক থেরাপি মানে এই নয়, আমরা সাধারণত ভাবি কি যে মিউজিকটা ভীষণ থেরাপির মতো কাজ করে, কথাটা বললেই আমরা সাধারণভাবে যেটা ভাবি যে হয়তো মাঝে মাঝেই গান শোনা, বা অনেক পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে আমি তো সারাদিনই প্রায় গান শুনি, কাজ করতে করতে গান শুনি, সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ গান শুনি। তারপর যখন আমরা তাদের জিজ্ঞাসা করি যে গানটা শোনেন কীভাবে, তখন হয়তো বলেন গান চলছে, আমি এটা করছি, সেটা করছি, কাজ করছি, কাজ চলতে চলতে শুনছি। সেটা কিন্তু থেরাপি নয়। আপনি যে কোনো থেরাপি যখন নেন, ফিজিওথেরাপি হোক বা অন্যান্য যে কোনো থেরাপি, তখন কি সেটার সাথে সাথে রান্নাও করেন না? তাহলে মিউজিকটা মনে রাখতে হবে, যখন আমি থেরাপিউটিক্যালি সেটাকে নিচ্ছি তখন কিন্তু সেটাতেই আমাকে কনসেন্ট্রেট করতে হবে, তবেই সেটা থেরাপির মতোভাবে কাজ করবে। এবং মিউজিক থেরাপি আরও অনেক প্রসেস আছে, কিন্তু সাধারণ অর্থে অনেকেই বলেন আমি সারাদিন গান শুনি, গাড়িতে যেতে যেতে হেডফোনে গান শুনছি, কেউ বলছে রান্না করতে করতে গান শুনছি, হ্যাঁ, কেউ বলছে আমি অন্য কাজ করতে করতে গানটা শুনছি। এটা হয়তো কিছুটা মন ভালো রাখতে পারে, কিন্তু যখন আমার মিউজিক থেরাপি নেওয়া দরকার হচ্ছে, বা এটা কখনো আমার থেরাপিউটিক্যাল প্রসেস নয়, এটা জাস্ট একটা গান শোনা, এবং কোথাও গিয়ে আমি গানটাও মন দিয়ে শুনছি না। কারণ মিউজিক থেরাপির মাধ্যমে শুধু অবসাদ, বিষণ্ণতা বা ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন দূর হয় তা নয়, মিউজিক থেরাপির মাধ্যমে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, প্যানিক, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এরকম অনেক রকম ডিসঅর্ডারের ক্ষেত্রেই আমরা এই মিউজিক থেরাপিকে অ্যাপ্লাই করতে পারি। এবং তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমরা ম্যানেজমেন্ট, অ্যাগ্রেশন ম্যানেজমেন্ট, আলাদা নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স বা বিভিন্ন রকমের মেমোরি রিলেটেড ইস্যুস, মেমোরি লস বা ওল্ড এজ রিলেটেড যে মেমোরি ইস্যুসগুলো হয়, আলজাইমার্স, ডিমেনশিয়া, এগুলোর ক্ষেত্রেও বেশ কিছুভাবেই মিউজিক থেরাপিকে অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু সবটাই কিন্তু একজন মিউজিক থেরাপিস্টের সাথে কনসাল্ট করে করতে হবে। মানে আমি একটু গান শুনতে ভালোবাসি আর মাঝে মাঝেই গান শুনি, সেটা কখনোই মিউজিক থেরাপি নয়, সেটা আপনার অবসাদকেও দূর করতে পারবেন না। কারণ কি, আপনারা দেখবেন যখনই কোনো মানুষ আমাদের কাছে আসেন তার ডিপ্রেশনস নিয়ে, তখন আমরা যখন বলি যে আপনি কী করতে ভালোবাসেন, তিনি অনেক সময় বলেন আমি গান শুনতে ভালোবাসতাম, এখন আর বাসি না, বা গান শুনতে পারছি না। তার মানে কি, গান যে আমি শুনছি বা শুনতে ভালোবাসতাম, এটা আমার একটা হবি ছিল বা আমার ভালো লাগা ছিল, সেটা কিন্তু যখনই আমার মানসিক একটা রোগ আসছে, রোগ তৈরি হচ্ছে বা অসুবিধা তৈরি, তখন কিন্তু ভালো লাগাগুলোকে আমি কন্টিনিউ করতে পারছি না।
সেটা আমার মিউজিকটার প্রতিও যদি ভালোবাসা থেকে থাকে, ভালো লাগা থেকে থাকে, আমি আমার পছন্দের আর্টিস্টের গান শুনতে পাচ্ছি না, এবং নানান রকমের সমস্যা হতে পারে। সুতরাং এটা নয় যে আমি প্রতিদিন একটু গান শুনি বা গান শুনতে ভালোবাসি মানে সেটাই আমার একটা মিউজিক থেরাপির কাজ করছে। একটু মন খারাপ লাগছে, সেটা শুনছি, হিলিং হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু যখনই আমার দীর্ঘদিন অবসাদ থাকবে, মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন তৈরি হবে, ক্লিনিক্যাল ডিপ্রেশনস মানে কিন্তু বেশ কিছুদিন ধরে মনের অসুবিধাগুলো চলছে, আপনার একটা সোশ্যাল উইথড্রল, সমস্ত ডেইলি লাইফের উইথড্রল এবং সমস্ত প্রোডাক্টিভিটি থেকে উইথড্রল আস্তে আস্তে শুরু হবে। একটা মোটামুটি এটা টানা ফেজ যাচ্ছে, 10-15 দিনের একটা ডিপ্রেসিভ ফেজ যাচ্ছে এবং সেটা ক্রমশ বাড়ছে, আপনি লক্ষ্য করছেন। তখন কিন্তু শুধুমাত্র মিউজিক থেরাপি না, তখন প্রথমেই আমার মনে হয় আপনাদের একটা সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে। আগে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনটা দরকার। আপনি ভাবছেন আপনার ডিপ্রেশন হচ্ছে এবং সেটা নিয়ে বেশ কিছুদিন যাপন করছেন, আর তার সাথে সাথে ভাবছেন ঠিক আছে আমি প্রতিদিন একটু গান শুনি আর মনটা ভালো হয়ে যাবে। এই মন ভালোটা অবসাদ, এটা আমাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের জায়গায় নিয়ে যায়, সেই জায়গাটায় কিন্তু একটু গান শোনাটা কখনোই মিউজিক থেরাপি হতে পারে না, বা সেটা কোনো থেরাপি হতে পারে। সেটার জন্য প্রপার থেরাপিস্ট যারা এটা নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? কারণ আপনি বাড়িতে গান শুনলে একটু মন ভালো থাকা সেটা নর্মাল জিনিস, সেটা দিয়ে অসুখ ঠিক হবে না, ঠিক আছে? মানসিক অসুখ বা মানসিক অসুস্থতা কখনো সেভাবে ঠিক হয় না। আর আমাদের যেটা মনে রাখতে হবে, যদি আমার ক্লিনিক্যাল ডিপ্রেশনস হয় কোনো কারণে, ডিপ্রেশনসটা ধরুন বেশ কিছুদিন স্টে করছে বা স্ট্রেসটা প্রচণ্ড বাড়ছে, ওভারলোডেড হয়ে যাচ্ছে, আমি আমার স্ট্রেসকে কন্ট্রোল করতে পারছি না, তখন আপনারা নিজেরাই দেখবেন যে তখন গান শুনছেন, গানটা যেন ভালো পছন্দের আর্টিস্টের গানই আপনার আর আগের মতো ভালো লাগছে না, মনে হচ্ছে যে অস্থির অস্থির লাগছে বা কিছু শুনতেই ভালো লাগছে না। যখনই মানুষের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, প্যানিক, তারপরে ডিপ্রেশনস হয়, ট্রমা হয়, তখনই দেখবেন মানুষের গান শোনার ধৈর্যটাই থাকছে না। আজকে শুধু কথা বলছি বলে মানে এছাড়াও যে কোনো থেরাপি, যে কোনো আর্ট ফর্মস, মিউজিক বলুন, আপনার পেন্টিং বলুন, বা পোয়েম বলুন, কবিতা বলুন, বা ডান্স মুভমেন্ট থেকে যে কোনো কিছুই, যে কোনো আর্ট ফর্মকে আমরা থেরাপিউটিক্যালি ইউজ করতে পারি। বর্তমানে বিপুলভাবে সে ইউজ হচ্ছে, কিন্তু তার নির্দিষ্ট কিছু ক্লিনিক্যাল মেথোডোলজি আছে। তা না হলে যখনই আপনি অসুস্থতায় পড়ছেন, এগুলো কিন্তু এমনি সময় গান শোনা বা আমি একটা গানের ক্লাসে গিয়ে গান শিখছি, সেটা কিন্তু মিউজিক থেরাপি নয়। মিউজিক থেরাপিস্ট যিনি হবেন তার সম্পূর্ণ আলাদা দক্ষতা থাকতে হবে, থেরাপি নিয়ে, তার সাইকোলজি নিয়ে একটা আলাদা দক্ষতা থাকতে হবে। তা না হলে যিনি ভালো গান গান তিনিই যে মিউজিক থেরাপিস্ট তা কিন্তু নন। একজন আর্টিস্ট, তিনি একজন আর্টিস্ট, তিনি থেরাপিস্ট নন। থেরাপি এবং আর্টিস্ট, এই থেরাপিস্ট অ্যান্ড আর্টিস্ট এই দুটো কিন্তু আলাদা পার্সপেক্টিভ রয়েছে, ঠিক আছে? একজন অডিয়েন্স বলুন বা নিজের ভালোবাসার জন্য গান করছেন এবং অডিয়েন্সকে ভালো বা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, অন্য মানুষের মনে আনন্দের জন্য কাজ করছেন। কিন্তু একজন থেরাপিস্ট, যিনি মিউজিক থেরাপিস্ট, তিনি কিন্তু মানুষের মনের বা শরীরের রোগ দূরীকরণের জন্য কাজটা করছেন। দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। সুতরাং যখন আপনাদের ক্লিনিক্যাল ডিপ্রেশনসের শিকার হবেন, তখন প্রথমটা কিন্তু অ্যাজ আ সাইকোলজিস্ট আমরা বলবো যে আগে সাইকোলজিস্টের পরামর্শ নিন। কারণ আগে আমি একজন মিউজিক থেরাপিস্টের কাছে গিয়েও লাভ হবে না, কারণ সেটা কাউন্সিলিং দরকার। কারণ কী কারণে আপনার অসুবিধাটা তৈরি হচ্ছে সেটা না জানলে, সেটা থেকে আপনাকে বার না করতে পারলে, আপনি শুধু যদি মিউজিক থেরাপি নেন তাহলেও হবে না। খুব সিভিয়ার ক্লিনিক্যাল ডিপ্রেশন হলে প্রথমে আগে মেডিকেশনস লাগবে, মানে রেফার টু সাইকিয়াট্রিস্ট হবে। প্রথমে আগে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, তারপরে হয়তো আপনার কাউন্সিলিং এবং তার সাথে সাথে মিউজিক থেরাপি লাগবে। মানে মিউজিক থেরাপিটাকে শুধু নিলেও যে সবসময় কাজ হবে তা নয়। সুতরাং যখনই আপনারা, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি অনেক দিন ধরে দীর্ঘদিন অবসাদে ভুগছি, দীর্ঘদিন একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা ডিপ্রেশনস কথাটাই আপনারা লিখেছেন, ক্লিনিক্যাল ডিপ্রেশন নয়, যেটাকে অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা বুঝতে পারছি আপনাদের লেখা দেখে যে এটা একটা ক্লিনিক্যাল টিপস। তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ক্লিনিক্যাল ডিপ্রেশনসে বা এমনি দীর্ঘদিন ধরে যাদের ধরুন অবসাদ চলছে, বিষণ্ণতা চলছে, ম্যাডাম এই যে আমি তো রোজই গান শুনি কিন্তু মন তো ভালো হচ্ছে না। অনেক সময় অনেকে বলেন যে, লিখেছেন যে গান শুনুন মন ভালো হয়ে যাবে, গান মন ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো গান গাইতে পারছি না মন খারাপে। বা যে গানগুলো শুনতে ভালোবাসতাম, সেটা কোনো মুভির গান হতে পারে, কোনো প্রিয় আর্টিস্টের গান হতে পারে, আজ আর সেরকম ভালো লাগছে না, আমি কিছুই করতে পারছি না, যে একটু গান গাইতাম সেটাও করতে পারছি, তাহলে আমি কী করবো? তাহলে আমি কীভাবে মিউজিক থেরাপিটা নেবো? এখানে আমি বলবো যে দেখুন, আপনি আজকে আপনার যে মেন্টাল হেলথ স্টেটাস, সেটা একটা গভীর মানসিক অবসাদের মধ্যে দিয়ে আপনি আছেন। তো সেখানে আপনি শুধুমাত্র নিজের এফার্টে এখান থেকে হয়তো বেরোতে পারছেন না। তাই জন্য মনে রাখতে হবে, যখনই আপনার গভীরভাবে কোনো অবসাদ আপনাকে ঘিরে ধরছে, সেটা খুব গভীর পর্যায়ে বা খুব সিভিয়ার পর্যায়ে যাওয়ার আগে ক্লিনিক্যাল ইন্টারভেনশন আমাদের দরকার। অতটা ওয়েট করবে না কখন বিষয়টা খুব হাই জায়গায় চলে গেল, খুব সিভিয়ার জায়গায় চলে গেল, তখন আমি থেরাপি নেব, একটু সহ্য করি। বেশি সহ্য না করে, মানে কখন আমার সাংঘাতিক বাড়াবাড়ি হবে তখন গিয়ে আমি এটা থেরাপিস্টের সাথে যোগাযোগ করবো, একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করবো, সেইটা করলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে যে যখন আমি বেশ কিছুদিন ধরুন 7-10 দিন ধরে যদি আমার একটা লো মুড,
একটা ওভার স্ট্রেস, একটা হালকা ডিপ্রেশনস মতো ফিল হচ্ছে, সেটা কতটা মাইল্ড, কতটা মডারেট বা কতটা সিভিয়ার যেহেতু আমরা জানি না, তার জন্য আগেই আমরা একজন সাইকোলজিস্টের কনসাল্ট করা। যদি আপনি ভালো থাকেন তাহলে তো অবভিয়াসলি আপনারা ট্রিটমেন্টের প্রয়োজন হবে, সেটা সাইকোলজিস্ট বলে দেবেন। আর যদি আপনার অবসাদ বাড়ে, আপনার অসুবিধার তাহলে অবশ্যই কাউন্সিলিং এবং তার সাথে সাথে মিউজিক থেরাপির প্রয়োজন। মানে মিউজিক থেরাপিটা শুধু কখনোই সেভাবে কার্যকরী করার সম্ভাবনা যদি না আপনার একটা ক্লিনিক্যাল কাউন্সিলিংয়ের সাহায্য আপনারা নেন। কারণ কি, কাউন্সিলিংটার মাধ্যমে আপনার মানসিক অসুবিধাগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেগুলো থেকে আপনাকে বার করা হবে। তার সাথে সাথে সাপোর্টিভ থেরাপি হিসেবে অল্টারনেটিভ মেডিসিনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এবার যখন আপনার কাউন্সিলিংটা আস্তে আস্তে সেশনস করবে, ঠিক তেমনভাবে মিউজিক থেরাপিও সেশনস করবে। কিন্তু এটা নয় যে এটা নিয়ে অনেক সময় খুব ভুল ধারণা, বা অনেকেই বলেন যে আমি তো গান জানি না, তাহলে কি আমি গান করতে পারি না, তাহলে কি আমি মিউজিক থেরাপির সাহায্য নিতে পারি? অবশ্যই পারবেন। থেরাপি বা থেরাপিস্টের সাহায্য নিতে গেলে কখনোই আপনাকে সেই সাবজেক্টে পারদর্শী হতে হয় না। আপনি যখন একজন সাইকোলজিস্টের সাহায্য নিচ্ছেন তখন কিন্তু সাইকোলজিটা পড়ে তারপর সাইকোলজিস্টের সাহায্য নিচ্ছেন তা তো নয়। ঠিক তেমনই মিউজিক থেরাপি আর মিউজিককে কোনো গানের স্কুল, নাচের স্কুল, সাথে সাথে ডান্স মুভমেন্ট থেরাপির অনেকটা তফাৎ। একদম টোটালি ক্লিনিক্যাল প্রসেসে এগুলো হয়। সুতরাং আপনি গান না জানলেও আপনি মিউজিক থেরাপির সাহায্য নিতে পারবেন। আপনি ইনস্ট্রুমেন্ট কোনো প্লে করতে না জানলেও আপনি মিউজিক থেরাপির সাহায্য নিতে পারবেন। কারণ মিউজিক থেরাপি মানে শুধু গান না, এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে, অনেক রকমের ভাইব্রেশনস রয়েছে, সেগুলো নিয়ে কাজ করা হয়। এবং তার সাথে সাথে যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি আর্ট থেরাপি বিভিন্ন রয়েছে, সেই আর্ট থেরাপির ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে আর্টিস্ট হতে হবে না, মানে খুব ভালো আর্টিস্টের প্রয়োজনীয় আর্ট থেরাপিস্ট হওয়ার জন্য প্রয়োজন। হ্যাঁ, আর্টটাকে একটু জানতে হবে, যিনি থেরাপিস্ট হতে চাইছেন যে আর্ট নিয়ে আপনি থেরাপি কাজ করবেন সেটা সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং অবশ্যই সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল নলেজ, সাইকোলজির সম্পর্কে একটা নলেজ, একটা নর্মাল বেসিক নলেজ অ্যাবাউট হিউম্যান ডিসঅর্ডার্স, সেই বিষয়গুলোকে আপনাকে নিয়ে পড়াশোনা করতে হবে, যাতে আপনি থেরাপিস্ট হতে পারবেন। কিন্তু যখন আপনি পেশেন্টস, তখন আপনাকে তো সেই বিষয়গুলো জানতে হবে না, বা আপনাকে খুব ভালো আর্টিস্ট হতে হবে না আর্ট থেরাপি নিতে গেলে, ঠিক আছে? কিংবা খুব ভালো ডান্সার হতে পারে, বা নাচ জানতেই হবে না ডান্স মুভমেন্ট থেরাপিস্ট ডান্স মুভমেন্ট থেরাপি নিতে গেলে। থেরাপিস্ট হতে গেলে আপনাকে বেসিক সেই আর্ট ফর্মগুলোকে একটু জানতে পারবে, কিন্তু পেশেন্ট হিসেবে আপনাকে জানতে হবে না। পেশেন্ট হিসেবে আপনি যে থেরাপিস্টের কাছে যাবেন তারাই ক্লিনিক্যালি আপনাকে মেথোডোলজি অনুযায়ী হেল্প করবে, ঠিক আছে? কিন্তু তার আগে, সবার আগে আপনার যখনই কোনো থেরাপিস্টের প্রয়োজন হচ্ছে, সেটা আর্ট থেরাপি হতে পারে, মিউজিক থেরাপি হতে পারে, সেটা ডান্স থেরাপি হতে পারে, কিন্তু তার আগে অবশ্যই একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন। কারণ আপনার যে মানসিক অসুবিধা সেটা শুধুমাত্রই অল্টারনেটিভ মেডিসিন দিয়েই যে একেবারে চলে যাবে তা না। কারণ অসুবিধাটার গোড়াটা কোথায়, এবং সেখান থেকে সাইকোলজিক্যাল কী কী ইন্টারভেনশন দরকার, অবশ্যই সেটা দরকার। কারণ একজন মিউজিক থেরাপি যদি নিজে সাইকোলজিস্ট না হন, তাহলে কিন্তু আপনার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো সম্পূর্ণটা তিনি দূর করতে পারবেন না। তার জায়গাটা শুধু মিউজিক থেরাপি রিলেটেড, কিন্তু প্রবলেমটা যেহেতু সাইকোলজিক্যাল, সুতরাং অবশ্যই প্রয়োজন সাইকোলজিস্টকে পাশাপাশি কনসাল্ট করা। মানে এটা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে শুধুমাত্র আমি মিউজিক থেরাপির সাহায্যই নেবো, না আমার অবসাদের জন্য আগে কাউন্সিলিং দরকার, বা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবো কিনা ম্যাডাম, এই কথাও অনেকে লিখেছে। যে আমরা দেখেছি অনেক সময় যে আজকাল বিভিন্ন পত্রিকাতে বেরোচ্ছে মিউজিক থেরাপির মাধ্যমে মানসিক রোগ সারানো যায়, বাকি তাহলে আমার তো বেশ কিছুদিন ধরে একটা ভীষণ স্ট্রেস হচ্ছে, ভীষণ বাজে একটা স্বপ্ন দেখছি, ভীষণ একটা অ্যাংজাইটি হচ্ছে, তাহলে কি কোনো মিউজিক থেরাপিস্টের কাছে যাব? বা অনেক সময় আমার কাছেও অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি যেহেতু মিউজিক থেরাপি এবং ডান্স মুভমেন্ট থেরাপি নিয়ে দীর্ঘদিন কাজ করি, তো আমাকেও বলেছেন ম্যাডাম আপনার কাছে কি মিউজিক থেরাপি এবং ডান্স মুভমেন্ট থেরাপির জন্য যাব? তো আমি আমার ক্ষেত্রেও বলবো যে আমি কিন্তু যেহেতু একজন সাইকোলজিস্টও, তাই জন্য উইদাউট ক্লিনিক্যাল কাউন্সিলিং, ঠিক আছে, একজন পেশেন্টের আগে আমরা কাউন্সিলিং করি, বিশেষ করে আমি তো সেভাবেই কাজ করি। আগে কাউন্সিলিং করা হয়, সেশনস দেওয়া হয়, এবং তারপর আপনার কি মিউজিক থেরাপির প্রয়োজন, আপনার মেন্টাল হেলথ স্ট্যাটাস অনুযায়ী মিউজিক থেরাপি তখন আপনাকে দেওয়া হবে। না, অন্তত আমার কাছে আমি সেভাবেই কাজ করি। কারণ উইদাউট কাউন্সিলিং আপনার কি প্রয়োজন, অনেক সময় অনেকে বলেন যে আর্ট থেরাপি করতে চাইছি আপনার কাছে, বা ডান্স মুভমেন্ট থেরাপি, কিন্তু আপনি কেন করতে চাইছেন, আপনার মানসিক সমস্যাটা কোথায় সেটা না জেনে আমি ঝপ করে একটা মিউজিক থেরাপি শুরু করলাম, একটা ডান্স মুভমেন্ট থেরাপি সেশনসে আপনাকে ডাকলাম, তা না। এবং আমি ব্যক্তিগতভাবে 1:1 সেশনস দিই সবসময়। যারা আমার পেশেন্টসরা আছেন তারা সবাই জানেন আমি কখনো গ্রুপে মিউজিক থেরাপি, গ্রুপে ডান্স মুভমেন্ট থেরাপি বা যোগা মুদ্রা কিছু দিই না। কারণ প্রত্যেকটা মানুষের মন আলাদা, প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, এবং তাদের অসুবিধাগুলো আলাদা আলাদা। একসাথে 4 জন পেশেন্টকে নিয়ে মিউজিক থেরাপি দিলাম বা ডান্স মুভমেন্ট থেরাপি দিলাম হবে না। কারণ কি, প্রত্যেকটা মানুষের মন আলাদা, তার মানসিক অসুবিধাগুলো আলাদা, তাদের বয়স আলাদা, এবং তাদের সিমটমসগুলো আলাদা আলাদা। সুতরাং এতগুলো আলাদা বিষয় থাকলে আমি একসাথে 10 জনকে কীভাবে মিউজিক থেরাপি বা ডান্স থেরাপি দিতে পারি? সুতরাং প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে বলবো, যারা আমার সাথে এই নিয়ে জানতে চাইছেন, আমরা আলাদা আলাদা সেশনস আমি প্রত্যেককে দিই, পার্সোনাল সেশনস 1:1 সেশনসই আমি প্রেফার করি। কারণ ব্যক্তিগত অসুবিধাগুলো তো আপনারা
কখনোই একসাথে গ্রুপ সেশনসে বলতে পারবেন না। সুতরাং আমার কাছেও যারা এই মিউজিক থেরাপি এবং ডান্স মুভমেন্ট থেরাপি বা যোগা মুদ্রার জন্য যোগাযোগ করছে, তারা এটা জানবেন যে আমি উইদাউট কাউন্সিলিং সেশনস আমি কখনোই এই থেরাপিগুলো অ্যাপ্লাই করি না। কারণ আমার মনে হয় এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত যে যেই সাইকোলজিক্যাল অসুবিধাগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন মিউজিক থেরাপির জন্য, হ্যাঁ আপনারা আমার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের জন্যই যোগাযোগ করেন আগে, তারপরে এই মিউজিক থেরাপির ব্যাপারগুলো আসে আমার প্রতি। কিন্তু তবুও আমি বলবো যে আগে সাইকিয়াট্রিস্টের কাছেও এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। কারণ কি, যদি সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হয়, আপনাদের মেডিসিনের প্রয়োজন হয়, যদি ততটাই সিভিয়ার, তাহলে যে কোনো সাইকোলজিস্টই আপনাদের তাদের কাছে রেফার করবে। সুতরাং আগে আপনারা যারাই মনে হচ্ছে আপনারা অবসাদে ভুগছেন, ডিপ্রেশনসটা বাড়ছে বা অ্যাংজাইটি বাড়ছে, ট্রমাটা বাড়ছে বা কোনো ফিলিংটা ভীষণ আনইজি ফিলিং হচ্ছে, তাহলে আগে না অল্টারনেটিভ থেরাপিসগুলো, মানে ধরুন আগে আপনি মেডিটেশন করতে শুরু করছেন, যোগা মুদ্রা বা যোগাসন বা এই ধরনের আগে করবেন। কারণ এইগুলোতে আপনার ডাইরেক্টলি কিন্তু যদি সিভিয়ার ক্লিনিক্যাল কিছু অসুবিধা হয় কমবে না, ঠিক আছে? সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে আগে যদি আমার মেন্টাল হেলথ ইস্যুস হয়, যেমন ধরুন আপনার যদি প্রচণ্ড মানে আস্তে আস্তে পেটে ব্যথাটা বাড়ছে বলেন, তাহলে কি আপনি আগে একজন মিউজিক থেরাপিস্টের কাছে যাবেন? তা না। বা আপনি কি আগে যোগব্যায়াম করতে শুরু করুন? তা না, আপনি আগে নিয়ারেস্ট যে মেডিকেল প্রফেশনাল আছেন, যিনি ডক্টর আছেন, তার কাছে যাবেন, তাই না? আপনার যদি জ্বর হয় আপনি কী করবেন? আপনি জ্বর হলে তো নিশ্চয়ই আগে আপনি যোগাসনে শুরু করবেন না। নর্মাল ব্যাপার আমি বলছি, হয়তো কমতে পারে, দেখুন সেটা কথা না, কিন্তু আমরা নর্মাল কী করি ঠিক তেমনভাবেই যদি আপনার মানসিক অসুবিধা হয় আপনি আগে সাইকোলজিস্টের কাছে যাবেন, তারপর আপনি থেরাপিস্টের কাছে যাবেন, ডিফারেন্ট যে অল্টারনেটিভ থেরাপিস্টগুলো আছে সেইগুলোতে যাবেন। ঠিক তেমনভাবে যদি আপনার অনেক সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স আছে আমাদের, বা অনেক রকম ফিজিক্যাল ইস্যুসের জন্য আমরা বিভিন্ন রকম অল্টারনেটিভ থেরাপি যেমন যোগাসন, যোগমুদ্রা কিংবা ডান্স মুভমেন্ট থেরাপি, এমনকি মিউজিক থেরাপিও বেশ কিছু কারণে ক্রনিক হেলথ ইস্যুসের ক্ষেত্রে ভীষণ ভালো এফেক্টিভ হয়। কিন্তু সেগুলোর জন্য কী হবে, আগে আপনাকে একজন ফিজিক্যাল প্রবলেম যখন আমাদের হচ্ছে, তখন আমাদের আগে একজন ডক্টরের সাথে যেমন কনসাল্ট করছি, ঠিক যেমন মেন্টাল হেলথ ইস্যু হলে আগে সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন, তিনিই প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্ট রেফার করবেন, আদারওয়াইজ তিনিই প্রয়োজন হলে আপনাদের মিউজিক থেরাপি, স্পিচ থেরাপি, যার যেরকম সমস্যা যেটাতে কাজ হবে, ডান্স মুভমেন্ট থেরাপি, যোগা মুদ্রা বা আরও আদার্স যে ধরনের থেরাপি তিনি রিলেট করবেন। যেমন আমরা সাইকোথেরাপি অনেক সময় করি, বিটিএসি, বিটিআরইবিটি সাইকোলজি রয়েছে, বা ধরুন এনএলপি রয়েছে, ডিফারেন্ট টাইপসের যে প্রসেস আমাদের মধ্যে রয়েছে সেগুলো তো চলবে। সুতরাং মিউজিক অবসাদ বিষণ্ণতা থেকে মুক্তি আমাদের দেবে, তার বিভিন্ন রকমের ক্লিনিক্যাল মেথোডোলজি আছে এবং তার বিভিন্ন প্রসেস আছে, সুতরাং প্রসেসটা ফলো করতে হবে। এটা অনেকেই বলেছেন যে আমি মাঝে গান শুনি কিন্তু আমার মন ভালো হচ্ছে না, অস্থির অস্থির লাগছে, আমি তো প্রতিদিন গান শুনি, তাহলে আমার কেন অ্যাংজাইটি হচ্ছে? তাহলে কি মিউজিক থেরাপি কোনো কাজ করে? প্রতিদিন গান শোনাটা অবশ্যই মিউজিক থেরাপি নয়, ওটা একটা জাস্ট শুনছি, কিন্তু থেরাপিউটিক প্রসেসে আপনি সেটাকে নিচ্ছেন না। গানের মতো চলছে, আপনার প্যালপিটেশন আপনার মতো চলছে, তার মানে কি কিছুই তো ঠিক হচ্ছে না। সুতরাং আমাদের ওইটা আমরা ভাবছি যে প্রতিদিন গান শোনাটাই হয়তো একটা মিউজিক থেরাপি, তা না, সেটা আমাদের ভালো লাগা, মন একটু হলে ভালো লাগছে। যখনই আপনার ডিসঅর্ডার হবে তখনই কিন্তু ওইটাতে আর কাজ হবে না, ঠিক আছে? সুতরাং মনে রাখতে হবে যে আমার কতটা অসুবিধার জায়গা রয়েছে যেটাকে বুঝতে হবে, সেই ইনসাইটটা যদি থাকে তো খুব ভালো কথা। না হলেও আমরা বলবো যে যদি মানসিক অসুবিধা ফিল করেন তাহলে নির্দ্বিধায় সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুন, আগে সেটা দেখান, ক্লিনিক্যালি একটা ইন্টারভেনশন হোক, কাউন্সেলিং হোক, তারপর আপনারা বিভিন্ন থেরাপির কাছে যাবেন। কিন্তু নিজেরা নিজেদের মতো করে ডাক্তারি করতে যাবেন না যে হ্যাঁ কোনো কাগজে পড়েছি যে মিউজিক থেরাপি ভীষণ ভালো কাজ করে, ঠিক আছে কাল থেকে আমি গান শুনতে শুরু করে দিলাম, বা মাঝে মাঝে আমার অমুক আর্টিস্টের গান খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই শুনি। কিন্তু সেটা শুনছেন, মন ভালো লাগছে, নিশ্চয়ই মন ভালো রাখছে, কিন্তু সেটা কখনো থেরাপি হচ্ছে না। মানে আপনার যদি অসুবিধা তৈরি হয়, সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয়, তাতে যে আপনি রেগুলার গান শুনেন বলে সেটা হবে না তা না, কারণ ওটা তো মিউজিক থেরাপি নয়। আপনার রেগুলার আপনার সময় মতো কাজ করতে করতে গান শোনা, বা ধরুন অন্য চিন্তা করতে করতে গানটা চলছে, রান্না করতে করতে, খেতে খেতে, ঘুরতে ঘুরতে গান শোনা, বা অফিস থেকে বাই ক্যাব বা বাসে করে বাড়ি ফিরতে ফিরতে গান শোনা, এগুলো কোনোটাই মিউজিক থেরাপি না। তার নির্দিষ্ট একটা থেরাপির নির্দিষ্ট একটা প্রসেস আছে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যখন তখন যে গানগুলো শুনি বা মাঝে মাঝে যখন ফ্রি থাকি গান শুনি বা মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনি, সেটা আমাদের মনকে অবশ্যই ভালো রাখে, মনটাকে ফ্রেশ করে, কিন্তু সেটা মিউজিক থেরাপি না। মিউজিক থেরাপি বিষয়টা আরও অনেক গভীর, সেটা নিয়ে হয়তো পরবর্তীকালে কখনো আলোচনা আমরা করব, কিন্তু এটুকু আমরা বলতে পারবো যাকে আমরা মিউজিক থেরাপি বলে ভুল করছি সেটা মিউজিক থেরাপি। মিউজিক থেরাপি একটা অনেক বড় ডেপথ রয়েছে, যারা মিউজিক থেরাপি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন, এবং আপনারাও যারা মিউজিক থেরাপি নিজেদের নিয়েছেন তারাও সেটা জানেন। সুতরাং যারা আমাদের প্রশ্ন করেন যে অবসাদ বিষণ্ণতায় মিউজিক থেরাপি থেকে আমরা মুক্ত হতে পারবো কিনা, অবশ্যই পারবেন, কিন্তু তার জন্য এই কনসেপ্টটা থেকে আমাদের বেরোতে হবে যে গান শোনা মানে মিউজিক থেরাপি, একটা ভালো ইনস্ট্রুমেন্ট শুনছি মানে মিউজিক থেরাপি, তা না। থেরাপিস্টের সাথে কনসাল্ট করে থেরাপি নেওয়াটাই কিন্তু থেরাপি,
সুতরাং আমি আমার মতো করে ডাক্তারি করে গেলে যেমন হবে না, ঠিক তেমন আমার মতো করে মিউজিক থেরাপিটাকে নিয়ে গেলে হবে না। একজন এটা নিয়ে যিনি পড়াশোনা করেছেন, এটা নিয়ে দীর্ঘদিন যিনি কাজ করেন, তার কাছে গিয়েই মিউজিক থেরাপিটাকে নিতে হবে। তবেই আপনি ঠিক ক্লিনিক্যাল একটা মানে ফিচার্স পাবেন, বুঝতে পারবেন আপনি কতটা ভালো থাকছেন। এবং তার জন্য আমার মনে হয় একজন সাইকোলজিস্ট হিসেবে যে তার আগে কাউন্সিলিংটাও ভীষণ দরকার। কারণ কী কারণে আপনার মানসিক অসুবিধাগুলো হচ্ছে, এবং সেই ইন্টারভেনশনটা হওয়ার পর যদি আপনার মিউজিক থেরাপি বা অল্টারনেটিভ আরও যে থেরাপিগুলো আছে সেগুলো হয়, তাহলে আপনারা অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো সবাইকে অনেক আজকে এটুকুই আমার ভিডিওতে বলার ছিল আপনাদের, কারণ এই নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে। সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করার বা আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নাম্বারটা আপনারা অনেক ভিডিওতেই জানতে চান, দেখেছি। আমি একবার বলছি, 8697585990, 8697585990। এই নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ইনস্টিটিউশন হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। আমাদের ইনস্টিটিউশনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন, আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছুটা সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, 10-15 দিন অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় লাগে, কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। এবং যারা অনেকদিন ধরে আমাকে এই মিউজিক থেরাপি এবং অবসাদ বা ডিপ্রেশনস নিয়ে কথা বলছিলেন আমার সাথে, মানে প্রশ্ন করেছিলেন, অনেকে জানতে চাইছিলেন, আপনাদের অনেক সময় অনেক জিজ্ঞাসা থাকে, তাই জন্য এই ভিডিওটা করলাম। আশা করি সবারই এটাতে হেল্প হবে। এবং আপনারা যারা এই ভিডিওটা শুনবেন, এগুলো তো মূলত আমরা অ্যাওয়ারনেস, একটা বিল্ড আপ, মেন্টাল হেলথ ইস্যুস অ্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্যই করে থাকি। তো সুতরাং একটু আপনারা প্রত্যেকে যদি শেয়ার করেন, অনেক মানুষ যারা এই কনসেপ্টগুলো নিয়ে জানতে চায় বা কনফিউশন আছে, তাদের এটা ব্যাপারটা দূর হবে, ঠিক আছে? এই জন্যই আমরা আপনাদের এর সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং ঠাকুরমা, স্বামীজি এবং গুরুদেব মহারাজের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আপনারা আরও বেশি বেশি করে মনের যত্ন নিন, শরীরেরও যত্ন নিন। এই বলে আমরা আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।